কিছুদিন আগে ভাইপো গেছিল ইলেকশন কমিশনের কাছে, হুম্বিতম্বি করেছে। ইলেকশন কমিশন যখন মুখের উপর জবাব দিয়েছে, মাথার তার গেছে কেটে। আগলা তারপর থেকে সারের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুতোচ্ছে, যাকে পাচ্ছে গুতোচ্ছে তাকে। গোটা বছর খুঁজে পাবেন না, গোটা বছর জিম করবে, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চতে হয় না, মঞ্চর মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে, র্যাম্প ফ্যাশন শো যেরকম থাকে কিনা, সেরকম ভাইপো মাঝখান দিয়ে হাঁটছে সারা বছর। হে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর হচ্ছে সেই অবস্থা। বন্ধুগণ, এখন হিন্দু হোক, আদিবাসী সমাজ হোক, সবার সামনে একটা বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে। আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পাশের দেশ বাংলাদেশ, এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে রা নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু, সেই জন্য পুড়িয়ে দেয়া হলো। ঢাকার রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় টাঙিয়ে দেয়া হচ্ছে। আর ভাবছেন, অনেকে ভাবছে, তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তাদের জন্য বলে রাখি, মুর্শিদাবাদে গেছিলাম আমি, 5 ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে। মুর্শিদাবাদের আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে। কারা? দিদি, যাদেরকে দুধেল গাই বলে। দিদি বলে, যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। দিদি দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাথি খাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাথি খাবো না, প্রয়োজনে লাথি মারবো, সেই দিন আসছে, তার জন্য তৈরি হচ্ছে, তার জন্য। আর আজকের গরম গরম টাটকা টাটকা খবর শুনুন। আমাদের রাজ্যে ডানকুনি বলে একটি জায়গা আছে, আপনারা জানেন, কলকাতা ঢোকার আগে পড়ে। সেই ডানকুনিতে ওয়ার্ড নাম্বার 2 নাম্বার ওয়ার্ড, বুথ নাম্বার 5, সেখানে বিএলও গেছিল কাজ করতে, সরকারি কাজ করতে। বিএলও এর নাম কি? বিমলি টুডু হাসদা। কোন সমাজের মানুষ? নামটা শুনে বুঝতে পারছেন, আমাদের আদিবাসী ভাই বোন। বিমলি টুডু হাসদা, তাকে আব্দুল রহিম গাজী, দিদির দুধেল গায়, আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয়। পুলিশ যখন তদন্ত করে, বেরোয় যে আব্দুল রহিম গাজী, ওই মহিলা বিএলও, তিনি সঠিক কাজ করছিলেন। কারণ এই যে আব্দুল রহিম গাজী, এ বাংলাদেশ থেকে আসা লোক, বাংলাদেশি মুসলমান, তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না। আমাদের বিমলি দিদি, বিমলি টুডু বিএলওর কাজ সঠিকভাবে আইন অনুসারে, ন্যায় অনুসারে করছিল, যে না, তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে। সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমলি টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে। আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে। দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে, যদি আমরা সচেতন না হই। কি সচেতন হব না? কি সচেতন হওয়া উচিত কি না? 21 সালে এরকম অত্যাচার হয়েছিল আমাদের বাড়িতে, প্রত্যেক জেলায় জেলায় শহীদ হয়েছিল আমাদের কর্মীরা। তৃণমূল ভেবেছিল বিজেপি 77টা সিট পেয়েছে, মেরে ফেটে ফাটিয়ে বিজেপিকে ভিতরে ঢুকিয়ে দিব, বিজেপির কেউ বেরোবে না। আমরা 38% ভোট পেয়েছিলাম 2021 সালে, আমাদেরকে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই 24 সালে ভোট হলো, 38% বেড়ে 39% হয়েছে, 1%ও কিন্তু কমেনি 38 থেকে। আর এইবার 26-এ আমরা সরকার গঠন করব আর তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলবো, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এখান থেকে যেতে হবে। তখন তৃণমূল ভেবেছিল যে বিজেপিকে মারবো, ঘরে ঢুকাবো, বিজেপির বুথ সভাপতিকে মারবো, বিজেপি ফিনিশ। এখন তৃণমূল বুঝতে পারছে বিজেপি কি জিনিস, এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস।
কারণ কি, কিছুদিন আগে ভাইপো গেছিল ইলেকশন কমিশনের কাছে, গিয়ে সেখানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে অনেক হম্বিতম্বি করেছে। হম্বিতম্বি করার পর ইলেকশন কমিশন যখন মুখের উপর জবাব দিয়েছে, মাথার তার গেছে কেটে। পাগলা তারপর থেকে ষাঁড়ের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুতোচ্ছে, যাকে পাচ্ছে গুতোচ্ছে তাকে। এখন নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আমি যখন এখানে আসছিলাম কলকাতা থেকে, আমাকে টিভি চ্যানেলগুলো ফোনে বক্তব্য রাখতে বলছে, ওই যে দাদা শওকত মোল্লা যিনি ভাইপোর ডানহাত, আর তার সাথে আরাবুল ভাঙর বলে একটা বিধানসভা আছে, দুজনেই তৃণমূল, দুজন দুজনকে বোম মারছে, এ ওকে বোম মারে, ও ওকে বোম মারে, কার কত বোম, বোম নিয়ে লড়াই চলছে। আমি বললাম, ওই যে হয় না জিন, হয় জিন, জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন ঘাড়ে উঠে বসে। তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে, তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চড়তে চায়। যারা বোম আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পরিষ্কার বলে দিই, প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে, কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। আমাদের জ্যোতির্ময় দা আগেই বলে দিয়েছে, বুলডোজার থাকবে, ওটা আমাদের সময় আমরা ক্ষমতায় এলে নিয়ম করে দেব। থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন? তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। এখন চোর ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে চেনেন তো আবার আপনারা? হ্যাঁ, ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়ই। ভাইপোর কাজ কি? গোটা বছর খুঁজে পাবেন না। গোটা বছর জিম করবে, আরো কি সব করে, সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না, একটু কান খোলা রাখবেন, আপনারাও খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চতে হয় না, মঞ্চর মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে, র্যাম্প, ফ্যাশন শো যেরকম থাকে কি না, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো এর সময়, আপনারা টিভিতে দেখেছেন মনে হয়, সেরকম ভাইপোও মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর হচ্ছে সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে নেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? মানি না এসআইআর। আরে এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে? এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে, 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশুনো করিস, তুই পড়াশুনো করে দেখ, 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই এসআইআর কি বলছে? যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। তো হক কথা, সত্যি কথা। তো ভারতের নাগরিকরাই তো ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্ণয় করবে। অন্য কেউ কি নির্ণয় করার উচিত? কি মনে হয়, বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষের লোকেদের সেই অধিকার সংবিধান দিয়ে গেছে যে তারা, ভারতবর্ষের লোকেরা কে নির্ণয় করবে যে প্রধানমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে। আর তারা বলছে বিজেপির নেতারা, অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি। আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হ্যাঁ, আমরা 100 বার স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছে, তার জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। ভারতবর্ষের দিকে চোখে চোখ তুলে কেউ তাকালে সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওপারে ভারতীয় সেনা ঢুকে গিয়ে উগ্রপন্থীদের শায়েস্তা করে আসে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর যতদিন জীবন থাকবে ততদিন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত হব। তাই বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে এই জায়গা আমাদের জায়গা, আমাদের সাংসদ ছিল। আপনাদের এখানকার এমএলএ সম্পর্কে আমি গল্প শুনছিলাম, আরে অদ্ভুত ব্যাপার, যে যা গাড়ি নাকি এখান থেকে ঝাড়গ্রাম থেকে যায় কলকাতায়,
সব গাড়ি নাকি মা দুর্গা ট্রাভেলস এজেন্সি কিনে নেয়। ঠিক বলছি তো? হ্যাঁ, সব গাড়ি মা দুর্গা ট্রাভেল এজেন্সি। আমি যখন খোঁজ করলাম, আরে দেখি তো কাগজপত্র বের করি, কে আছে এর পেছনে। যেখানেই যাচ্ছি সেখানেই রাজীব, যেখানেই যাচ্ছি সেখানে রাজীব। রাজীব গান্ধী একসময় বোফোর্স কেলেঙ্কারি করেছিল, এই রাজীব অত দূর যেতে পারেনি, এই গাড়ি কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, বাস কেলেঙ্কারি। যেখান থেকে বাস যায় সব বাস নাকি কিনে নেয়। আবার শুনলাম নাকি নিজে করে না, নিজে একটু পেছনে থাকে, নিজের স্ত্রীকে নাকি এগিয়ে দিয়ে দেয়। প্রতিমা সোরেন ওনার স্ত্রী সম্ভবত, তাকে এগিয়ে দেয় যে তিনি সমস্ত গাড়ি করবে। আরে এখানে তো অভাব নেই, একের পর এক এইভাবে উনি সম্পত্তি বাড়িয়ে যাচ্ছেন, জনগণের টাকা লুট করে সম্পত্তি বাড়াচ্ছেন, একের পর এক বাস কিনছেন। আমরা ছেড়ে দেব? দাদা, এই যে বাস কবে বাঁশ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না, জনগণ কিন্তু পেছনে বাঁশ দিয়ে দেবে। এই বাঁশ বাঁশ হয়ে যাবে, তখন চিৎকার করবেন ছেড়ে দে বা কেঁদে বাঁচি। বিজেপি ধরলে তো যেমন তেমন, জনগণ ধরলে কিন্তু খুব মুশকিল। জনগণ, জনতা জনার্দন হচ্ছে আমাদের মালিক, জনতা জনার্দন আমাদেরকে এই জায়গায় পৌঁছয়। আর এখানে একসে বারকার এক, আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন এখানে গোপীবল্লভপুরে, যেখানে আমাদের ইয়ের বাড়ি, লক্ষ্মীকান্ত সাহের বাড়ি, আমাদের দিলীপদার বাড়ি, সেই গোপীবল্লভপুরে একজন সাইকেল মিস্ত্রি ছিল। সাইকেল মিস্ত্রি, ভালো কথা, সাইকেল মিস্ত্রি করে। এখন তার 3 তলা অট্টালিকা, নাম তার শেখ জাহিরুল আলী। আপনারা শুনেছেন কিনা জানি না। সে নদী থেকে, সুবর্ণরেখা থেকে বালি তোলে আর বালি বেচে, বালি তোলে আর বালি বেচে। এখন সাইকেল ছেড়ে দিন, সাইকেলের মেকানিক থেকে এখন কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। আর এই নেতারা তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেছে। রাখতে চান এদের? এরা যদি ক্ষমতায় থাকে, আপনার ছেলের, আপনার মেয়ের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যাবে। আমি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি দেখছি, এখনই আমি এলাম হচ্ছে খড়গপুর IIT থেকে, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলে মেয়েরা এসছে, তারা বিভিন্ন জিনিস চিন্তন করে বানিয়েছে, চিন্তা করে বানিয়েছে, ইংরেজিতে বলে ইনোভেশন। তারা দেখাচ্ছে, পুরস্কার পাচ্ছে, আমার হাত থেকে পুরস্কার পেল সব। কেউ সাউথ ইন্ডিয়ার স্কুলের ছেলে, অর্থাৎ দক্ষিণ ভারতের, কেউ উত্তর ভারতের স্কুলের ছেলে বা মেয়ে, কলকাতার ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, ঝাড়গ্রামের ছেলে মেয়ে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলো শিক্ষক নেই, 26,000-এর চাকরি চলে গেছে। এখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এমন হয়ে গেছে, স্কুলে মাস্টারমশাই হয়তো ভালো করে SSC দিয়ে চাকরি পেয়েছে, যদি চাকরি পায়, চাকরি পেয়ে যদি অঙ্ক একটা করতে গিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে গিয়ে ভুলও করে, সঙ্গে সঙ্গে ছাত্ররা পেছন দিকে ফিসির ফিসির করে, এ নিশ্চয়ই অপা মাস্টারমশাই। না, অপা মাস্টারমশাই মানে কি? অপায়া জানতাম, অপাটা মানে কি? বলে ও জানিস না, অপা মানে হচ্ছে ওই যে অর্পিতা আর পার্থ, এই মাস্টারটা মনে হয় ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই জন্য হচ্ছে অপা মাস্টারমশাই। মনে আছে সেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল? পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে, বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, মেশিন টাকা গুনতে গুনতে মেশিন খালাস, মেশিনের ধোঁয়া বেরিয়ে গেছে, তাও টাকা শেষ হচ্ছে না। কত? 51 কোটি বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে। কার বান্ধবী? আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, তার বাড়ি থেকে। আমি সেদিন পাড়ার মাসিমাদেরকে, বৌদিদেরকে দেখি, সব মাসিমা বৌদিরা সন্ধ্যাবেলা হলে সিরিয়াল দেখে, কি দেখে কি না, সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছে না, সেদিন সবাই টিভি চালিয়ে খবর দেখছে। আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম, কি বৌদি, আজকে সিরিয়াল ছেড়ে খবর দেখছেন? বলে, আরে ভাই, সিরিয়ালে তো 2টো করে বউ থাকে, পার্থদার তো 4টে বান্ধবী পাওয়া গেছে, তাই আমরা সিরিয়াল ছেড়ে এখন পার্থদাকে দেখছি। এটা গল্প, কিন্তু এর বাস্তবিকতা পশ্চিমবঙ্গটাকে এরা কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর 2011 সালে সবাই ভেবেছিল মহিলা সাদা শাড়ি পরে, হাওয়াই চটি পরে, কেউ ভাবেনি এই মহিলা এরকম হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।